রাজধানীর উত্তর পূর্বের এই এলাকাটির নাম খিলক্ষেত। বালু নদীর তীরে এই এলাকার পূর্বপুরুষের অন্যতম পেশা ছিল মাছ ধরা। নিচু জমির এসব বিলে মাছ ধরেই সংসার চলত অনেকের। আর শুষ্ক মৌসুমে এই বিলেই ধান চাষ করা হতো। দিনকে দিন এলাকার চেহারা যেমন বদলে গেছে, তেমনি বদলে গেছে মানুষের পেশাও। কিন্তু এর কারণটাই বা কি? পেশা পরিবর্তন একটাই কারণ, আমরা যে চাষাবাদ করতাম এখন বালু দিয়ে সব ভরাট করে ফেলছে। এই বালু হাতে গোনা দু একজনের ভাগ্য খুলে দিলেও শেষ করে দিয়েছে বেশিরভাগ মানুষকে। মাছ চাষ নাই এবং জমিও নাই, মানে শুধু আছে শুধু বালু। তবে একজন মানুষের জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। বালুর জাদুর কাঠিতে গরিব থেকে রাতারাতি ধনী বনে যাওয়া এই ব্যক্তির নাম নজরুল ইসলাম ভূঁইয়া। আবাসন প্রকল্প আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক তিনি। অবশ্য এলাকায় তিনি জাইল্লা নজরুল নামেই বেশি পরিচিত। নজরুল আমাদের বাড়ি মাছ বিক্রি করত, তার ফ্যামিলি ছিল জেলে। কিভাবে সে এত বড় হইল এক আল্লাহ জানে, আর সে জানে। স্কুল কি জিনিস এটাও জানে নাই কোনোদিন, স্কুলে এবং বারিন্দাটা কোন হান্দা এটাও জানে না। এখন জানি না ও কিভাবে বড় লোক হয়েছে। অনুসন্ধানে নেমে আমরা আরও জানব এই নজরুলের রাতারাতি ধনী বনে যাবার গল্প। তবে শুরুতেই যে তথ্যটা পাওয়া যায় তা হলো তিনি একটি আবাসন প্রকল্পের দালালির কাজ শুরু করেন। তারপর সেই কোম্পানির সাথে প্রতারণা করেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। স্বপ্ন দেখতে শুরু করেন একটা আবাসন প্রকল্প গড়ে তোলার। মাঠেও নেমে পড়েন তিনি। রাজধানীর দক্ষিণখানে বেশ কিছু জমি কিনে নাম দিয়ে দেন আশিয়ান সিটি। রাজধানীর হাজি ক্যাম্পের পূর্ব পাশের এই আবাসন প্রকল্পটি হচ্ছে আশিয়ান সিটি প্রকল্প। এখন কিছু অংশ সমতল দেখা গেলেও এখানে একসময় ছিল বিশাল জলাভূমি, মাছ চাষের জন্য লিজ নেয়া জমি, আর কিছু কেনা জমির উপর সাইনবোর্ড গেড়ে 2006 সালে যাত্রা শুরু করে আশিয়ান সিটি। খাঁটি সরষের তেল খাঁটি সরষের তেল। এরপরই শুরু হয় আশিয়ান সিটির প্রচারণা। দুবাই, ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে। প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। চটকদার এই বিজ্ঞাপন প্রচারের পর আর পেছনে ফিরে তাকাতেই হয়নি আশিয়ান সিটিকে। প্রকল্পের মূল টার্গেট প্রবাসীরা। বিজ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য বানানো হয় রং বেরঙের নকশা আর লেআউট। প্রকল্পের লেআউটে দেখা যায় এ থেকে এফ অর্থাৎ 6টি ব্লকে 7,667টি প্লটের নকশা করা হয়েছে। এর মধ্যে এ ব্লকে 1,632, বি ব্লকে 1,225, সি ব্লকে 1,238, ডি ব্লকে 1,120, ই ব্লকে 1,020 এবং এফ ব্লকে দেখানো হয়েছে 1,032টি প্লট। আশিয়ান সিটির স্যাটেলাইট লোকেশনেও লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে আশিয়ান সিটির 6টি ব্লক। অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল বাংলাদেশিদের আশিয়ান গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই নকশা দেখিয়েই নিউ ইয়র্ক, দুবাই, লন্ডন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে গিয়ে প্লট বিক্রি করে এই আবাসন প্রকল্পটি। এবার আশিয়ান সিটির বর্তমান অবস্থা বাস্তবে দেখার জন্যে মাঠে নেমেছে টিম 360 ডিগ্রি। এই দৃশ্য দেখে মনে হচ্ছে নকশায় যেভাবে বলা আছে ঠিক সেভাবেই প্লট বানিয়ে রেখেছে এর কর্তৃপক্ষ। কিন্তু একটু উপর থেকে দেখলেই বোঝা যায় সবকিছু, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে নকশা বানিয়েছে আশিয়ান সিটি। নকশায় ব্লকগুলো একসাথে দেখা গেলেও বাস্তবে আছে ছড়িয়ে ছিটিয়ে। জলাশয়, ডোবা, নালা, কৃষি কিংবা খালি ভূমি মানেই আশিয়ান সিটির সাইনবোর্ড। ওনারা কিন্তু স্কেচ দেখে যেই আপনার কালার যেই প্রিন্টগুলো ওরা টিভিতে কিংবা কম্পিউটারে করে দিচ্ছে, ওগুলো থেকে তো ওরা সবাই আপনার স্পটে কেউই আসেন। কারণ তাদের সামনে ছিল সেই চটকদার বিজ্ঞাপন। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা, নো টেনশন। প্লট বুকিং দিয়ে গ্রাহকরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আদৌ কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমানো সম্ভব? একই সাথে নিউ ইয়র্ক, দুবাই কিংবা লন্ডনে
শিশি ভর্তি সরিষার তেল কি সত্যিকার অর্থেই পাঠানো যায়? আসলে এমন অবাস্তব ভাষার এবং কল্পনাপ্রসূত বিজ্ঞাপন কি গ্রাহকদের সাথে প্রতারণার প্রথম ধাপ নয়? আর যারা প্লট কিনেছিলেন বা বুকিং দিয়েছিলেন তাদের দরজায় বারবার কড়া নেড়েছিল টিম 360 ডিগ্রি, কিন্তু তারা এতটাই খাঁটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমিয়েছিল যে সেই শব্দে কারো ঘুম ভাঙেনি। ক্যামেরায় কথা বললে টাকা যাবে, প্লটও হারাবেন, এই ভয়ে যারা প্লট কিনেছেন তাদের কেউ আমাদের মুখোমুখি হতেই চাননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুক্তভোগীদের এই পেজে তাদের সংখ্যা 601 জন। ক্যামেরায় কথা না বললেও তাদের ক্ষোভগুলো ফুটে উঠেছে এই পেজের মাধ্যমে। জসিম আহমেদ নামের এক গ্রহীতা লিখেছেন, ফোন করলেই বলে প্লট রেডি, রেজিস্ট্রি আর অন্যান্য খরচ বাবদ 14-15 লাখ টাকা দেন, সব বাটপারের দল। আব্দুল হালিম লিখেছেন, আমি তো 3 বছর আগেই রেজিস্ট্রির টাকা দিয়ে অপেক্ষায় আছি। হাসান গালিবকে 7 মাস ধরে ঘোরাচ্ছেন আশিয়ান কর্তৃপক্ষ, আর মামলা চালানোর জন্যে তার কাছে টাকা দাবি করা হয়, এমন কথাই তিনি তুলে ধরেছেন এই পেজে। আশিয়ান সিটির কর্মকর্তাদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য থেকে দূরে থাকার পরামর্শও দেয়া হয় এখানে। আর ফিরোজ মিয়া মন্তব্য করেন, ওরা আরও টাকা হাতানোর চেষ্টা করছে। এই পেজে এমন অসংখ্য ক্ষোভ আর দুঃখের কথা প্রকাশ করেছেন প্লট মালিক সমিতির সদস্যরা। কেন রেজিস্ট্রেশন পাচ্ছেন না জানালেন এই ব্যক্তি। তা আপনি যে জমিটা কিনেছেন হয়তো দেখা গেলো ওই জমিটার মালিক আমরা, ওটাই আপনাকে বলছে, কিন্তু আপনি তো ওই আমার দলিল ছাড়া তো আপনি ওর থেকে কিনতে পারবেন না ওইটা। তার মানে প্রকল্পের নকশা দেখে কিনলেও বাস্তবে এর জমির অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না এর গ্রাহকরা। এর কারণটাও স্পষ্ট করলেন একজন। আসলে প্রকল্পের আওতায় থাকা সাধারণ মানুষ তাদের ঘরবাড়ির দখল ছাড়ছেন না। এক টুকরো জমি রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রাখছেন যেন একটা যুদ্ধের ময়দানে। কারণ রাত হলেই নাকি এখানে অদ্ভুত আর সন্দেহজনক আওয়াজ পাওয়া যায়। এখানকার মানুষ এতটাই ভীত যে ক্যামেরার সামনে কথা বলার মতো কাউকে খুঁজেই পাওয়া যায় না। আশিয়ান সিটি প্রকল্পের ভেতরে থাকা বাড়িগুলোতে টিম 360 ডিগ্রি এক তরুণের সাথে দেখা হলো আমাদের, কিন্তু অপরিচিত মুখ দেখে আর আশিয়ান সিটির কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল এই তরুণটি। না, কেউ কথা বলবে না, অযথা বলে লাভ নেই। আর এর আগে বহুত ক্যামেরা এখানে আসছে, আপনার গাড়ি গুড়ি ভেঙে ফেলছে, ক্যামেরা ভেঙে ফেলছে, আপনাদের সাংবাদিকও অনেক মারধর খেয়ে গেছে। এরপর যা বললেন সেটা শুনে বোঝা গেল কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এখানকার মানুষ। একটু কিছু হলেই মানে ওরা মেশিন টেশিন নিয়ে আসে, পিস্তল নিয়ে আসে। তার মানে নিজের জায়গাতেও নিরাপদে নেই তারা। তবে বাপ দাদার ভিটে মাটি ছাড়তে এই নারী কোনোভাবেই রাজি নন। আশিয়ান সিটি মাঝে মাঝে কিনছে, মাঝে মাঝে কিনে। কেন বাড়ি ছিল, এই যেগুলো বাড়ি ছিল, এই যে রাস্তা যেগুলো সব বাড়ি ছিল, আমি তো এনে 5-6 ঘর ছিল। আমার আব্বা ধরেন বাপ দাদার ভিটাটা ছাড়তে চাইতেছিল। চায়ের আড্ডায় বসে স্থানীয় এই লোক আশিয়ান সিটি কর্তৃপক্ষের নিষ্ঠুরতার বর্ণনা দিলেন। আর এই মহল্লায় এসে বোঝা গেল কতটা অসহায় এখানকার মানুষ। তাহলে আমি মরতে রাজি আছি, আমার জমিটা রাজি। ওদেরকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল, ওরা কি এমনকি রাত্রে বলে পিস্তলের গুলির সাউন্ড। যেখানে নিয়মিত গোলাগুলির শব্দ শোনা যায় সেখানে টিকে থাকাই মুশকিল। ভয়ভীতি দেখিয়ে কিংবা বুলডোজার ব্যবহার করে ঘরবাড়ি তুলে দিয়ে দখল করার অসংখ্য উদাহরণ আছে। আবার অনেকে অত্যাচার সহ্য করতে না পেরে পানির দামে ভিটেমাটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এত কিছুর পরও যারা টিকে আছেন তারা কেমন আছেন দেখব এবং আপনাদের দেখাবো, তবে একটা বিরতির পর। 2006 থেকে শুরু করে 2016
10 বছর। এই 10 বছরে আশিয়ান সিটি প্রকল্পে কত নিরীহ মানুষ যে কেঁদেছেন, সর্বশান্ত হয়েছেন, তার প্রকৃত সংখ্যা বের করাই কিন্তু মুশকিল। শত শত জমি দখল করে 2.5 শতাধিক পরিবারকে উচ্ছেদ করার ইতিহাস কিন্তু কম বেশি সবারই জানা। আর এই দখল করা জমিতেই তৈরি করেছে আশিয়ান সিটির প্লট। আর এর প্রতিবাদ করতে গেলেই নেমে আসে বিপদ। এই ভুক্তভোগীর নাম আনোয়ারা খাতুন, সম্পর্কে আশিয়ান সিটির এমডি নজরুল ইসলামের চাচাতো বোন। বোন হয়েও ভাইয়ের হামলা থেকে রেহাই পাননি তিনি। ভিটে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন ভাড়া বাড়িতে। এই পলায় পলায় থাকে সারা জীবন বাড়া থেকে ভাই, আর কয়দিন বাঁচবো? এই নজরুলের লেগে আমি যাই না, আমার ছেলেরে মাইরা লাইব, আমার মেয়েরে উঠাই নিয়ে যাবো। এমনকি নিজ এলাকায় বাবার কবরটাও দিতে পারেননি তিনি। আমার বাপ মরছে, আমি সেখানে মাটি দিতে পারি নাই। আর যন্ত্রণায় আমি মানিক দি কবরস্থানে মাটি দিচ্ছি আমার বাবারে। আমার বাবা বললেন নজরুল বাহিনীর ভয়ঙ্কর কর্মকাণ্ডের কথা। ওর বাড়ির ভিতরেও মনে করেন আদালত বসাই লইছে। ওর বাড়ির ভিতরে কতটি লোক আছে, ওর বডিগার্ড বলে অস্ত্রধারী, এগুলোকে নিয়ে বাসায় নিয়ে দৌড়ে নিয়ে বাসার ভিতরে মারবো, গরম পানি ডালবো, কাপড় মুখের মাঝে দিব, অনেক অত্যাচার করে। এগুলা কোনো পুলিশও ধরে না। এসবের প্রতিবাদ করতে গিয়ে তার ভাই হাবু চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। পুতা দিয়ে পাটার মাঝে এমনি এমনি ছেচ্ছে আড্ডি গিলা ভাঙছে, গুঁড়া করছে, পাউডার ভাঙছে গিলা ভাঙছে। এবার আশিয়ান সিটির শুরুর দিককার কথা তুলে ধরলেন। ওর অনেক পোলাপান আছে, বাহিনী আছে। এই বাহিনী রাতের রাত দিনের দিন ট্রাক নিয়ে মাটি ভরাট করে লেছে। কেউ যাইতেন যে যাইব হারে মারছে। রাতারাতি বদলে যায় এলাকার দৃশ্য। গরুর খামার ছিল, এক রাতে দেখা গেল ওখানে খামার বাড়ি টাড়ি ভেঙে গরু টরু সহকারে একেবারে একাকার। জমি বড় নাকি জীবন বড়, এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন এই ভূমির মালিক। ওদের তো সব রাত্রি, কাজগুলো রাত্রি, দিনে তো আর পারেনি এগুলা। তখন আমি তো ওই বিলের উপরে তো আপনার মরতে যাব না, কারণ আমি একা, ওরা 100 জন আস, 200 জন আস। এই নারীও সেই বাহিনীর শিকার। তিনি এতটাই ভীত যে চেহারা না দেখানোর শর্তে কথা বলতে রাজি হলেন। আমরা তো কোটিপতিও না, লক্ষপতিও না, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। সেই উপার্জন দিয়ে আমরা জায়গাটা কিনছিলাম যে নিজেদের জন্য। ওই জায়গাতে আমার জায়গার মধ্যে এখন ঘর উঠাই রাখছে এরা, কারণ ওইখানে আমার জায়গা দেখতে গিয়েই আমাকে টর্চার করছে ওরা। এরা মারছে অনেক, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। বাহিনীর অত্যাচারে যতটা শারীরিক আঘাত পেয়েছেন, মানসিক আঘাতটা পেয়েছেন তার চেয়েও ঢের বেশি। কারণ মার খাওয়ার পরও সুবিচার পাননি তিনি। পরে আমরা থানায় গেছিলাম, আমাদের কোনো মামলা নেই, আমাকে কয়েকজন ধইরা নিয়ে গেছিল। স্থানীয় এই ব্যক্তির নাম আহসান হাবিব। তার পৈতৃক সূত্রে পাওয়া জমির উপরই গড়ে ওঠে আশিয়ান সিটির অস্থায়ী কার্যালয়। এখন ভয়ে নিজের জমিটাও দেখতে যেতে পারেন না তিনি। অনেক গুন্ডা বাহিনী আছে, এরা মনে করেন আমার ভয় দেখায়, এই কারণে আমি জমির কাছে যাইতেই পারি না। কিছুদিন পর তার কাছে জমি কেনা বেচার একটা প্রস্তাব দেয় আশিয়ান কর্তৃপক্ষ। তাতে বাধ্য হয়ে রাজি হয়ে যান তিনি। জমির দাম ওঠে 1,98,00,000 টাকা। জমি বেচে দিয়ে একটা চেকও পেয়ে যান আহসান হাবিব, কিন্তু শেষ পর্যন্ত কোনো টাকাই আসেনি তার অ্যাকাউন্টে। ওই টাকাটা আবার সে তার লোকজন দিয়া ওই ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে আবার নিয়ে যায়। এরপর টাকা চাইতে গেলে উল্টো মামলা খেয়ে বসেন তিনি। মানে আমি নাকি তার দরজা জানালা চুরি করছি, তারপরে আপনার তার লোকজনরে মারধর করছি, তার উপরে আমি আক্রমণ করতে যাই। আমি হইলাম একা মানুষ। যেটা মামলা নেওয়ার যোগ্য সেটার কোনো খবর নেই, অথচ এলাকাবাসীর বিরুদ্ধে অসংখ্য মামলা। বিষয়টি জানতে ডিএমপি উত্তরের উপ পুলিশ কমিশনারের কাছে টিম 360 ডিগ্রি। বোঝা গেল কাকে কি পরিমাণ তেল দিলে কি পরিমাণ কাজ হবে সেটা খুব ভালো করেই জানেন আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। আর সে কারণেই হয়তো তিনি বিজ্ঞাপনে বেছে নিয়েছেন সরিষার তেল। তা না হলে সবকিছু ম্যানেজ হয় কি করে? শুধু পুলিশ প্রশাসন নয়, রাজুক, ভূমি অফিস, পরিবেশ অধিদপ্তর সব অফিসের কর্মকর্তারা ম্যানেজ হয়ে যান তার সরিষার তেলের কাছে। শুধু ব্যক্তি মালিকানা নয়, সরকারি জমিও দখল করতে থাকে এই আবাসন কর্তৃপক্ষ।
রাজধানীর ফ্লাড ফ্লো জোন অর্থাৎ বন্যা প্রবাহ এলাকার জলাশয়গুলো বালু দিয়ে ভরাট করতে থাকে। তখনই টনক নড়ে পরিবেশ অধিদপ্তরে। অভিযান চলে আশিয়ান সিটিতে। জলাভূমি ভরাট এবং অবৈধ দখলের সত্যতা পেয়ে জরিমানা করা হয় 50 লাখ টাকা, কিন্তু আবেদন করে মাত্র 5 লাখ টাকা দিয়ে পার পেয়ে যায় আশিয়ান সিটি। কিন্তু এটা কিভাবে সম্ভব জানতে পরিবেশ অধিদপ্তরে হাজির হলেও টিম 360 ডিগ্রির ক্যামেরায় কথা বলতে কেউই রাজি হননি। তবে অনানুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার জরিমানা করা হয়েছিল, তারপরে এটা আবার বোধহয় আপিলেই গেছিল, রিভিউ হয়ে 5 লাখ টাকা করতে হয়েছিল, সেটা দিয়ে দিছে। ভূমি মালিকদের অবস্থা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সোচ্চার হয়ে ওঠেন এলাকাবাসী। আশিয়ান সিটির বিরুদ্ধে অভিযোগ জানাতে হাজির হন প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজুক এবং দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাছে। টিম 360 ডিগ্রি এবার হাজির দুদক কার্যালয়ে। সরকারি কিছু খাস জমি দখল নিয়ে তারা তাদের প্রকল্প দুটি বাস্তবায়ন করে যাচ্ছে। তো এটা আমাদের নজরে আসলে কমিশন এটি অনুসন্ধানের অনুমতি দেয় এবং সে আমাদের দুজন উপপরিচালক এখন পর্যন্ত এটি অনুসন্ধান করছে এবং তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে, অনেক জায়গা থেকে তথ্য চেয়ে পাঠাচ্ছে। হয়তো আমি আশা করি যে একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এটি শেষ করা যাবে। তার মানে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জায়গাতেও ভেজাল থাকার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দুদকের অনুসন্ধান চলমান, সেজন্য তো আর এলাকাবাসী বসে থাকতে পারেন না। অত্যাচার নির্যাতন সইতে না পেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপি, থানায় একের পর এক মামলা, সাধারণ ডায়েরি করতে থাকেন এলাকাবাসীরা। এক পর্যায়ে সাধারণ মানুষের সাথে ডিএমপি উত্তরের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে কয়েক দফায় আলোচনায় বসে আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। পুলিশ কর্মকর্তার উপস্থিতিতেই অভিযোগ করতে থাকেন সেই আনোয়ারা খাতুন। আমার বাড়ি ঘর দখল সব করে ফেলেছো, আমার বাইরে মার্ডার করছে, আপনি জানেন না আপনি? আমি সেই আনোয়ারা, আমার জন্মের পুরো ওর মার বিয়ে দিচ্ছি, ও আমার সাথে আর এটা তো পড়তেছি ওটা আপনার বোন, ওটা সব পড়তেছি। প্রশাসন পক্ষ না নিলেও তাদের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বেলা, আইন ও সালিশ কেন্দ্র, আশোক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পবা, ব্লাস্ট সহ 8টি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন। 2012 সালের 22 ডিসেম্বর উচ্চ আদালতে রিট আবেদন করে সংগঠনগুলো। এতে বলা হয় আশিয়ান সিটি 43.11 একর জমি অনুমোদন নিয়েছে, কিন্তু 230.46 একর জমিতে কাজ করছে তারা, আর যে জমি ভরাট করছে সেটা জলাশয়। আমাদের মূল আপত্তি ছিল পরিবেশ অধিদপ্তর এবং রাজুক আশিয়ান সিটি প্রকল্পের সপক্ষে যে অনুমোদন দিয়েছিল সেগুলো। আমরা বলেছিলাম যে রাজুক যেখানে নিজেই একবার আশিয়ানকে অবৈধ বলেছে এবং পরিবেশ অধিদপ্তর যেহেতু নিজেই আশিয়ানকে জলাশয় ভরাটের জন্য 50 লক্ষ টাকা জরিমানা করেছে, কিন্তু পরবর্তীতে যে অনুমোদনগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে কোনো না কোনো প্রভাবের কারণেই সরকারি কর্তৃপক্ষগুলো দিয়েছে। শুনানি শেষে 2014 সালের 16 জানুয়ারি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আশিয়ান সিটির প্রকল্পটি অবৈধ ঘোষণা করে দেন। এরপর আদালতের নির্দেশ পেয়ে অনুমোদন স্থগিত করে দেয় রাজুকও। আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা। তবে অনুমোদনের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করলেন অনানুষ্ঠানিকভাবে। আমাদের এখানে তো আমি আশিয়ানের লেআউট দেখিনি, তাহলে অনুমোদন চূড়ান্ত অনুমোদন হয়নি। এদিকে 2014 সালের 16 জানুয়ারি রায় রিভিউ চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রকল্পের এমডি নজরুল ইসলাম। রুল দেয় আদালত। রুলের শুনানি শেষে আশিয়ান সিটি রিভিউ মঞ্জুর করে রায় দেন 2016 সালের 16 আগস্ট। আমি খুবই হতাশ এবং অনতিবিলম্বে এটা যাতে আপিল বিভাগে না হয় সেই ব্যবস্থাই করতে হবে। তার কারণ এই রায় যদি থাকে বহাল, আমার মতে ভূমিদস্যু যারা আছে তাদের দেশটা তারা গ্রাস করে ফেলবে।
খাস জমি বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এই পরিবেশবাদী। আজকে সে 7 তারিখে আবেদন করলো, 16 তারিখে পারমিশন চলে আসলো, এর মধ্যে একটা শুক্রশনি পড়লো। তাহলে 5 দিনের মধ্যে ডিসি 1197 একর জমি কেমন করে দেখে নিলেন যেখানে বিতর্কিত কিছু নেই এবং এখানে ব্যক্তির জমি সে দখল করছে না? এটা তো দেখা হিউম্যানলি ইম্পসিবল। এমন রহস্যজনক ভূমিকার বিষয়টি জানতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে টিম 360 ডিগ্রি, কিন্তু জেলা প্রশাসকও বক্তব্য দিতে রাজি হলেন না। আশিয়ান সিটি প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর অনেকটা স্বস্তি ফিরে আসে এলাকাবাসী ও ভুক্তভোগীর মাঝে। তবে আদালতের সবশেষ রায়টি জানার পর তাদের মাঝে আর সেই ধরনের খুশি কাজ করে না, যেমনটা হতাশ হয়েছেন সরকার ও রিটকারী আইনজীবীরাও। ফিরছি আরও একটা বিরতির পর। সারা জীবনের জমানো টাকা দিয়ে যদি আপনি ঢাকা শহরে একটা নিজের মাথা গোজার ঠাঁই তৈরি করতে পারেন, তবে তার থেকে আনন্দের, তার থেকে সুখের কোনো কিছুই হতে পারে না। আর সেই সুখের ঠিকানায় যদি কোনো বিশেষ বাহিনীর সদস্যরা নিয়মিত আক্রমণ করে, তবে তার থেকে দুর্ভোগের, তার থেকে দুর্ভাগ্যের আর কোনো কিছুই হতে পারে না। এবার দেখুন নিজের ঠিকানায় নিজের ঘর তৈরি করতে গেলে আশিয়ান সিটির বাহিনী কি করে। জয়তুন্নেসা, তার জমিটির অবস্থান আশিয়ান সিটির প্রকল্পের ভেতরেই। দালিলিকভাবে 19 কাঠার এই জমির মালিকও তিনি। নিজের জমিতে ঘরও তোলেন। পরের দিন এসেই দেখেন ইটগুলো আর আগের জায়গাতে নেই। আমি 3বার বাড়ি করছি, 3বার গায়ে ঘর বাড়ি ভাঙ্গা টাঙ্গা, পাতিল হাড়ি পাতিল ভাঙ্গা, চাল ডাল সম্পূর্ণ সব পানিতে ফেলাই দিছে। আদালতে মামলা চলার সময়ও থেমেছিল না আশিয়ান সিটির কার্যক্রম। প্রকল্পের জমি বন্ধক রেখে প্রায় 800 কোটি টাকা ঋণ নিয়েছে আশিয়ান সিটি। এর মধ্যে শুধু এবি ব্যাংক থেকেই 4 দফায় নেওয়া হয় প্রায় 500 কোটি টাকা। মামলা চলাকালীন এই ব্যাংক থেকে দেয়া হয় 110 কোটি টাকার ঋণ। এ বিষয়ে কথা বলতে কয়েক দফা চেষ্টা করলেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে ইমেইলে করা 2টি প্রশ্নের উত্তর জানিয়ে জবাব দেয় তারা। সেখানে আশিয়ান সিটির ঋণ পরিশোধের বর্তমান অবস্থা সন্তোষজনক বলে জানায় এবি ব্যাংক, কিন্তু এ পর্যন্ত কি পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে সে তথ্য জানায়নি। মামলা চলাকালীন কেন ঋণ দেয়া হয়েছে সেই প্রশ্নেরও কোনো জবাব দেয়নি এবি ব্যাংক কর্তৃপক্ষ। মামলা হবার আগে আশিয়ান গ্রুপকে আরও 120 কোটি টাকা ঋণ দিয়েছে আরও 2টি ব্যাংক। 6 মাস আগে 30 কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক। ওনারা আমাদের সাথে ফুল অ্যাডজাস্ট করে দিয়েছেন এবং উনি আমাদের সাথে অ্যাডজাস্ট করে অন্য ব্যাংকে চলে গেছেন। এখন আমাদের সাথে কোনো লোন আর আউটস্ট্যান্ডিং নেই। আমাদের ডকুমেন্ট যেগুলো ছিল সিকিউরিটি, সেটাও ওনারা নিয়ে গেছেন। এদিকে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থার কাছে এ বিষয়ে সমন্বিত কোনো তথ্যই নেই। মানে আসলে এগুলোর অনেক জায়গা আছে, তো জানে কি জানে না, এখন এগুলোর কি উত্তর দেব। কিন্তু ব্যাংকের এমন অনিয়ম তদারকি করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের, অথচ দায়িত্বশীলদের অবহেলা আর আইনি মার প্যাচে পড়ে গত 10 বছর ধরে আশিয়ানের জাল থেকে বের হতে পারেনি সাধারণ মানুষ। বরঞ্চ নিত্য নতুন কৌশল নিয়ে হাজির হয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। এবার তিনি হাজির হয়েছেন একটা হাসপাতাল নিয়ে, সেটাও আবার সরকারি খাস জমি দখল করে। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল। ভর্তির জন্য শিক্ষার্থীর ছদ্মবেশে কলেজে হাজির হলো টিম 360 ডিগ্রি। ভর্তি ফি জানতেই গত বছরের উদাহরণ তুলে ধরলেন তিনি। অতিরিক্ত টাকা নেবার নিয়ম সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনিও ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি, তবে বেশ কিছু তথ্য দিয়েছেন। গভর্নমেন্টের নিয়ম হলো 13 লাখ 90 হাজার নেওয়া আর কি।
যদি এরকম নিয়ে থাকে তাহলে এটা ঠিক করে আর কি। এই হাসপাতালের জমি নিয়েও অভিযোগ তুললেন আনোয়ারা খাতুন। বিরাট বড় একটা খাল ছিল, ওই খালটা ও পুরা বইরা, ওই খালের জমি কিছু সরকারি জমিও আছে, এগুলা ও দখল করে তারপরে করতেছে। আশিয়ান সিটির আবাসন প্রকল্পের ভেতরে আবারও টিম 360 ডিগ্রি। এবার কথা হলো তাদেরই এক কর্মীর সাথে। তিনি প্রথমেই তার দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন। জুন, জুলাই, আগস্ট বেতন নেই, বেতনের কোনো খবর নেই। না পারি থাকতাম, না পারি। প্রকল্পের ভেতরে বাড়ি নির্মাণ তো দূরের কথা, কিছু নিয়ে ঢোকাই নাকি একেবারেই নিষেধ। কভারবেল, ইট, বালি, সিমেন্ট এগুলা একদম নিষেধ। একই সাথে বললেন আশিয়ান সিটির ভাড়া করা বাহিনীর কর্মকাণ্ডের কথা। 100 ঘন্টা কই এই রাতে আপনি ফোন করে দিলে চলে আসবে। আমি ফোন করে দিলাম, মনে 17 আগস্ট 2016। এই কর্মীর কথার সত্যতা যাচাই করতে প্রকল্পের মূল ফটকে অবস্থান নেয় টিম 360 ডিগ্রি। এক জমির মালিক রিকশায় দুটি সিমেন্টের বস্তা নিয়ে তার জায়গায় যাওয়ার পথেই বাধার মুখে পড়েন। কাজ বন্ধ করতেছে না ভাই, কাজ ছেড়ে বন্ধ করতেছে। এক এক করে জড়ো হতে থাকেন বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায় 10 থেকে 12 জন। এরপর কর্মকর্তারাও নেমে আসেন গাড়ি থেকে। শেষ পর্যন্ত সিমেন্টের বস্তা নিয়ে নিজের জায়গাতেই ঢুকতে পারলেন না এই জমির মালিক। বাহিনীর একজন টিম 360 ডিগ্রির এক সদস্যকে সন্দেহ করে বসল। এসেই পরিচয় জানতে চাইলেন। কৌশলে নিরাপদ স্থানে চলে আসতে হলো আমাদের। এসব বাহিনীর সদস্যদের অত্যাচার, জমি দখল সহ সব ধরনের অভিযোগ নিয়ে এলাকাবাসী হাজির হন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে। তার কাছ থেকেও খালি হাতে ফিরে আসতে হয় এলাকাবাসীকে। আর কারণটা বোঝা গেল তার কথা শোনার পরই। এই ধরনের হাউজিং প্রকল্প হয়, এলাকা উন্নয়ন হয়, ভালো ভালো লোকের আবাসন হবে, ভদ্রলোকের পরিবেশ হবে। তবে প্রকল্পগুলো করলে এই ধরনের পরিবেশ দুই একটা জায়গায় ভুল টুল হতেই পারে, সেগুলোকে ম্যানেজ করতেছে। বাহ, দারুণ তো! এমন সরল কথা উচ্চারণ করাটাও কিন্তু দুঃসাহসিক। এবার সার্বিক বিষয়ে বক্তব্য জানতে আশিয়ান সিটির প্রধান কার্যালয়ে টিম 360 ডিগ্রি। কিন্তু কোনো কর্মকর্তাই নাকি কার্যালয়ে নেই, এমনটাই জানালেন এই কর্মকর্তা। আপনি স্যারের সাথে কথা বলছিলেন, কি বলছেন? আমি স্যার তো বাইরে আছে, স্যারদেরকে আপনি 20 নম্বরে ফোন করে দিলে ওনারা ধরে দেবে। ওনাদের পার্সোনাল নাম্বারগুলো আমরা আসলে রাখি না। আশিয়ান সিটির এমডি নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হয় কয়েকবার। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তবে তার ভাই জাহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা হয় আমাদের। নজরুল ভাই আছেন নাকি? হ্যাঁ, বাড়িতে নাই। কেন ভাই, কি কারণে এগুলো হইতেছে ভাই? আমরা তো এরকম না। মানুষজন যে অভিযোগ করে যে আপনারা জোর করে দখল করে সব জমি, প্র্যাকটিক্যালি এসে দেখেন যে কে বলে না বলে জোর করে কোনো জমি কারো জমি জোর করে নিচ্ছে কিনা দেখেন আপনার। বারবার চেষ্টা করেও আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। তবে তার ভাই জাহিদুল ইসলাম আমাদের অনুরোধ করেন সরজমিনে গিয়ে বিষয়টি দেখতে। আমরা এতক্ষণ ধরে আপনাদের যেগুলো দেখালাম তারপর আর মনে হয় না কোনো সরজমিনে যাবার প্রয়োজন আছে। একটা চটকদার বিজ্ঞাপন যে হাজারো মানুষের স্বপ্ন ভাঙতে পারে, সর্বশান্ত করতে পারে, এত কিছু না দেখলে হয়তো সেটা বিশ্বাস করাই যেত না। অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারি যে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে 8টি পরিবেশবাদী সংগঠন। আমরা সেই শুনানির অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS
ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।